তোমরা তোমাদের নিজেদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আমরা শীঘ্রই ক্লাসটা শুরু করে দেবো, নিজেদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, তোমাদের সব পোলাপাইন কই গেল? মাত্র 37 জন ক্লাস করলে কেমনে হবে? আচ্ছা, তো দেখো আমাদের কথা ছিল হচ্ছে আজকে আমরা 7 চ্যাপ্টারের সিকিউ সলভ করবো। বাট সিকিউ সলভের আগে আমার কাছে মনে হলো যে কিছু কনসেপ্টের জায়গায় তোমাদের প্রবলেম আছে, সেই কনসেপ্টগুলো আগে হচ্ছে ক্লিয়ার করার ট্রাই করব। পরে যদি আমরা সিকিউ সলভ করতে পারি তাহলে সিকিউ সলভের দিকে যাব। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, মেইন বই যতক্ষণ পর্যন্ত ভালোভাবে তোমার পড়া না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোনোভাবেই সিকিউ সলভ কিংবা এমসিকিউ সলভটা ভালোভাবে করতে পারবা না। ঠিক আছে? তো এটা পড়ানোর পাশাপাশি আমরা আরও কয়েকটা টপিক দেখাবো যে যেই জায়গাগুলো থেকে সিকিউটা বেশি আসতে পারে, সেই পয়েন্টগুলো তোমাদেরকে জানাটা খুব ভালো দরকার। তো দেখো, আমরা আগের লেকচারগুলোতে 7 চ্যাপ্টার যেটা ছিল এসএসসি কেমিস্ট্রি 7 চ্যাপ্টার, সো 7 চ্যাপ্টারের লেকচারগুলোতে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে তোমার জারণ বিজারণ বিক্রিয়া কি, বা জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে হয়, কীভাবে বের করতে হবে জারণ বিজারণ বিক্রিয়া, কীভাবে ধরতে হবে যে এটা জারণ বিজারণ বিক্রিয়া, এই জিনিসগুলো আমরা হচ্ছে ভালোভাবে দেখাইছিলাম। সো আজকে হচ্ছে আমরা আমাদের লেকচার 4-এ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে জারণ বিজারণ ছাড়াও বিভিন্ন বিক্রিয়া আছে এবং জারণ বিজারণ বিক্রিয়ারও কিছু টাইপ আছে, সেই টাইপসগুলো দেখাবো। ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমি দেখাবো জারণ বিজারণ বিক্রিয়ার কিছু টাইপ। ঠিক আছে? তো এখানে হচ্ছে ইনিশিয়ালি দেখবো যে জারণ বিজারণ বিক্রিয়ার কিছু টাইপ, তারপরে আমরা যাবো হচ্ছে তোমার যা মানে জারণ বিজারণ বিক্রিয়া ছাড়াও যে বিভিন্ন বিক্রিয়া আছে। ঠিক আছে? তো সবাই খাতাগুলো নিয়ে বসো। আমাদের এসএসসি প্রিপারেশন কোর্সের আজকে হচ্ছে তোমার এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7 লেকচার 4। ঠিক আছে? লেকচার 4-এই দাও। সো দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া কি সেটা আমরা সবাই বুঝছি যে জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে যেই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এবং সেটা হচ্ছে তোমার একেবারে আমাদের কি মতবাদ ধরতে গেলে যে তোমার আধুনিক মতবাদ। সো আধুনিক মতবাদটা হচ্ছে আমরা ফলো করব, আধুনিক মতবাদ অনুযায়ী আমরা একটা ব্যাখ্যা দিব পরীক্ষায়। যদি না সনাতন পদ্ধতিতে তোমাকে ব্যাখ্যা করতে বলে তাহলে সনাতন পদ্ধতি নিয়ে কথা বলার তোমার দরকার নেই। তোমাকে যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আধুনিক পদ্ধতি নিয়ে। আধুনিক পদ্ধতিটা কি? যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? জারণ বিজারণ বিক্রিয়া। তো দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার টাইপসের মধ্যে একটা টাইপ হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমি দেখাবো যে কত ধরনের জারণ বিজারণ বিক্রিয়া আছে, তারপরে দেখাবো যে জারণ বিজারণ বিক্রিয়া ছাড়াও যে বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো এবং তাদের ইউসেজগুলো। ঠিক আছে? সো দেখো, লিখো, ক্যাপশন দাও জারণ বিজারণ বিক্রিয়া কত প্রকার। ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স রিয়াকশন আমরা কয়েক ধরনের পাইতে পারি। রিডক্স রিয়াকশন আমরা কয়েক ধরনের পাইতে পারি। তার মধ্যে একটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া। একটা হচ্ছে কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। হয় সংযোজন বিক্রিয়া জিনিসটা কি? সংযোজন বিক্রিয়া জিনিসটা কি? যখন দুইটা যৌগ, ঠিক আছে, বা দুইটা পদার্থ মিলিত হয়ে সংযোজিত হয়ে তারা নতুন একটা পদার্থ গঠন করবে, সেটাকে বলা হবে তোমার সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? তো দেখো, সেটাকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া। তো দেখো, এখন ধরো এখানে FeCl2 আছে, FeCl2
FeCl2 ধরো Cl2 এর সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করছে হচ্ছে তোমার FeCl3। কি উৎপন্ন করছে? FeCl3। FeCl2 Cl2 এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? FeCl2 Cl3। সো পরীক্ষা আসলে যে এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা যাচাই করা, এবং এটা জারণ বিজারণ বিক্রিয়ার কোন টাইপসের রিয়াকশন। দেখো এটা জারণ বিজারণ বিক্রিয়ার সংযোজন বিক্রিয়া টাইপের রিয়াকশন। কেন? বিকজ এখানে দুইটা ভিন্ন পদার্থ সংযোজিত হয়ে নতুন পদার্থ গঠিত হয়েছে। তাহলে যেই বিক্রিয়ায় দুইটা পদার্থ সংযোজিত হয়ে নতুন পদার্থ গঠিত হবে সেটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। অবশ্যই মাথায় রাখতে হবে সংযোজন বিক্রিয়া কিন্তু অলওয়েজ রিডক্স রিয়াকশন। জাস্ট প্লাস দেখে তুমি বলো না যে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কারণ আমরা নন রিডক্স কিছু রিয়াকশন পড়বো, যে কোনো রিয়াকশনে কিন্তু আমাদের মাঝখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়। সো তুমি সেটা দেখেই তুমি জাজ করতে পারবে না যে এটা সংযোজন বিক্রিয়া। যেমন আমি যদি তোমাকে এখানে দিই যে ভাইয়া HCl প্লাস NaOH, ঠিক আছে, HCl প্লাস NaOH, এটা হচ্ছে তোমার এখানে H2O উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয় প্লাস এখানে NaCl উৎপন্ন হয়। সো বলো এখানে H2O উৎপন্ন হয় আর NaCl উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা কি সংযোজন বিক্রিয়া কিনা? না, এই বিক্রিয়াটাকে সংযোজন বিক্রিয়া বলা যাবে না, কারণ এইটা এখানে আলটিমেটলি তাদের কারোরই জারণ সংখ্যার কোনো ধরনের চেঞ্জ হয় না, কারোরই জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন হয় না। সো কারোরই যেহেতু জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন হয় না, সো এটা এটা জারণ বিজারণ বিক্রিয়া না, সো এটাকে সংযোজন বিক্রিয়া বলা যাবে না। এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, আমরা সামনে পড়বো। এটা স্পেশাল নামটা হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন ইজ ওয়ান টাইপ অফ নন রিডক্স রিয়াকশন। এটা কিন্তু ঠিক আছে জারণ বিজারণ বিক্রিয়া না। তো এখন দেখো এই FeCl2 এবং Cl2 থেকে FeCl3 যে উৎপন্ন হয়েছে এখানে যে জারণ বিজারণ ঘটছে সেটা আমরা কিভাবে বুঝবো? তুমি এখানে প্রত্যেকটা পরমাণুর কি করো, এখানে তুমি প্রত্যেকটা পরমাণুর তুমি জারণ মান বের করো। ঠিক আছে, সো বিক্রিয়ার আগে আমি যদি প্রত্যেকটা পরমাণুর জারণ মান বের করি, বিক্রিয়ার আগে যদি আমি প্রত্যেকটা পরমাণুর জারণ মান বের করি, তাহলে কি হবে দেখো তো? FeCl2 এখানে Fe এর জারণ মান হবে +2, F এর জারণ মান কত হবে? +2। কেননা এই Fe এর জারণ মান হচ্ছে X ধরলে প্লাস Cl ক্লোরিনের জারণ মান কত? -1। আমরা পড়ে আসছি যে হেলোজেন গ্রুপে যারা আছে তাদেরকে কি বলা হবে? তাদের জারণ মান কত? -1 সবার। সো আমরা এখানে -1 × 2 = আমরা লিখতে পারি 0, সো X = আমরা পাই +2। সো দ্যাট মিনস এখানে যে Fe এর জারণ মান আছে সেটা হচ্ছে +2 এবং ক্লোরিনের যে জারণ মান আছে সেই ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটা ক্লোরিনের জারণ মান কিন্তু -1। তারপর দেখো এখানে Cl2, এখানে যে Cl2 আছে এটা হচ্ছে একেবারে মৌলিক পদার্থ, ঠিক আছে, এবং মুক্ত তোমার অণু। তো এইখানে এই ক্লোরিনের জারণ মান হবে 0। কেন ভাই ক্লোরিনের জারণ মান হবে 0? তুমি চিন্তা করে দেখো এখানে ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কোন বন্ধন আছে ভাই? সমযোজী বন্ধন আছে। তাদের যে ইলেকট্রনগুলো যেই জায়গাতে আছে সেই ইলেকট্রনগুলো সেই জায়গাতেই রয়ে যাবে, কারো দিকে বেশি যাবে না, কারো দিকে কম আসবে না। তো এই জন্য তারা কি হবে তোমার এই জন্য এইটার এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের মধ্যে Cl এর জারণ মান কত? 0। আচ্ছা, তারপরে দেখো এখানে যে FeCl3 আছে, তো FeCl3 এর মধ্যে এখানে যে Fe আছে সেই Fe এর জারণ মান হচ্ছে তোমার +3। কেন +3 তোমরা বের করে নিতে পারবা। আর এখানে Cl3 এটার যে মানে এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের জারণ মান হচ্ছে তোমার কত হবে? -1। তুমি বের করে দেখো এটা জারণ মান যদি +3 হয় তাহলে ওই ক্লোরিনগুলোর জারণ মান হবে -1। সো এখন আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, দেখো ভাইয়া এখন যদি একটু ভালোভাবে চিন্তা করি যে এখানে আছে +2 -1, দেখো জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে কিরকম। দেখো এখানে ছিল Fe, সেটা গিয়ে হয়েছে Fe3+। আবার এখানে ছিল দেখো Cl এর আগে জারণ মান কি ছিল? -1, এখানেও Cl এর সাথে জারণ মান -1। সো এই ক্লোরিনের লিটারালি কোনো ধরনের চেঞ্জ হয় নাই, বাট অন্য ক্লোরিনের চেঞ্জ হয়েছে। দেখো এখানে যে ক্লোরিনটা তুমি দেখতে পাচ্ছ এই যে ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, দেখো এইটা গিয়ে হয়ে গেছে -1। তার মানে এই ক্লোরিনের জারণ মানের চেঞ্জ হয়েছে। তার মানে কাহিনীটা কি হলো? দেখো এখানে আমরা যদি চিন্তা করি, দেখো জারণ মান ছিল +2, তারপরে হয়েছে +3। হোয়াট ডাজ ইট মিন? তার জারণ মান ছিল +2, সেখান থেকে +3 হয়ে গেল। তার জারণ মান ছিল +2, সেখান থেকে সে কখন গিয়ে তোমার +3 হবে? এখানে জারণ মান ছিল +2, সেটা গিয়ে কখন সে জারণ মান +3 হবে? বা জারণ মান তখনই +3 হবে যখন সে একটা ইলেকট্রন দান করবে, তাই না? আমি আগে লেকচারগুলোতে বলছিলাম, লেকচার 1 বা লেকচার 2তে, যে যখনই কোনো একটা বিক্রিয়ায় কি হবে তোমার, যখনই কোনো একটা বিক্রিয়ায় তোমার ইলেকট্রনের দান ঘটবে, কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে তার জারণ মান বেড়ে যাবে। কেন? ধরো তোমার হাতে আমি এখানে সোডিয়াম দিলাম,
তুমি খুব লজিক্যালি চিন্তা করো, ধরো কেন জারণ মান যদি কেউ যদি ইলেকট্রন দান করে কেন তার জারণ মান বেড়ে যায়। দেখো ধরো এখানে সোডিয়াম দিলাম তোমাকে, তো সোডিয়ামের ভাই কয়টা কি আছে, সোডিয়ামের হচ্ছে তোমার 11টা প্রোটন আছে আর 11টা ইলেকট্রন আছে। তাহলে দেখো যতগুলা পজিটিভ ঠিক ততগুলা কি নেগেটিভ, তাই না? সো এখানে সোডিয়ামের আলটিমেট জারণ মান হচ্ছে কত, 0। কিন্তু সোডিয়াম ধরো একটা ইলেকট্রন দান করলো, তখন সোডিয়ামের উপরে কতটুকু চার্জ আসবে দেখো। সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে তাহলে সোডিয়ামের প্রোটন 11টা রয়ে গেল, কিন্তু ইলেকট্রন হইলো তোমার 10টা, তাহলে 10টা মাইনাস আর 11টা প্লাস, তাহলে বাড়তি রইলো কয়টা, একটা প্লাস। তাহলে এইটাই হচ্ছে সোডিয়ামের জারণ মান। তাহলে দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে তখন তার জারণ মান কি হচ্ছে দেখো, আগে ছিল 0 এখন হয়ে গেছে +1, তার মানে জারণ মান বেড়ে যাচ্ছে। সো কেউ যদি ইলেকট্রন দান করে তার মানে বোঝায় যে সে কি করতেছে, সে তার জারণ মান বেড়ে যাচ্ছে। সো আমরা জারণ মানটা বাড়ছে নাকি কমছে সেটা দেখে আমরা জাজ করতে পারি যে এটা কি ইলেকট্রন দান করছে নাকি গ্রহণ করছে। যেমন এখানে Fe2+, এখানে জারণ মান ছিল Fe2+, এখানে এটা জারণ মান হচ্ছে +3। অনেকে বলতেছে ভাই জারণ মানগুলো কীভাবে বের করবো, ভাই এটা নিয়ে আমাদের আগে 3টা লেকচার হয়েছে, তোমাদের সমস্যা হচ্ছে এইটা, আগে বেসিক লেকচার দেখো না, তারপর যখন প্র্যাকটিস ক্লাসে আসি, রিভিশন ক্লাসে যখন আসি তখন তোমাদের প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আগের 3টা ক্লাস ঠিক আছে, আগের 3টা ক্লাস মাস্ট তোমার দেখা থাকতে হবে। এখন তারপরে তুমি রিভিশন ক্লাসে বুঝবা। রিভিশন ক্লাসে আমরা কি করবো এক্স্যাক্টলি, রিভিশন ক্লাসে হচ্ছে আমরা আগে যা পড়ছি সেগুলো আমরা অ্যাপ্লাই করব, সেগুলো তো আবার নতুনভাবে বোঝানোর টাইম নাই। তোমার 3টা ক্লাস আছে গ্রুপের মধ্যে, তুমি দেখো আমি 2 দিনের মধ্যে আমি ইউটিউবে আপলোড দেওয়ার ব্যবস্থা করতেছি। 3টা ক্লাসেই 4টা ক্লাস একসাথে আপলোড দিয়ে দিব, তোমরা 7th চ্যাপ্টারে যার যার যে ভিডিও দেখা দরকার দেখে নিবা। সো যেটা বললাম যে এখানে তো তোমার তাহলে এখানে কি হয়, তোমার এটা জার্মান মান হচ্ছে +2, এটা জার্মান মান হচ্ছে কত, +3। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস এখানে যে Fe আছে সেই Fe এর জার্মান মান 1 বাড়ছে। জার্মান মান 1 কখন বাড়ে দেখো, একটা ইলেকট্রন দান করলে জার্মান মান 1 বাড়ে। দ্যাট মিনস এখানে যে Fe আছে সেই Fe কি করছে, তোমার ইলেকট্রন দান করছে। আর এখানে দেখো ক্লোরিনের জার্মান মান ছিল 0, যেটা হয়ে গেছে -1। হোয়াট ডাজ ইট মিন? যে এখানে ক্লোরিন যেটা 0 ছিল সেটা জার্মান মান -1 হয়ে গেছে, তার মানে বোঝায় যে এখানে ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করছে। যখন কেউ একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে মাইনাস হয়ে যায়। যেমন ধরো এখানে ক্লোরিনের নর্মালি কি থাকে, 17টা প্রোটন থাকে, অর্থাৎ 17টা প্লাস 17টা ইলেকট্রন থাকে, 17টা মাইনাস, তাহলে কত আসে ভাই, 0। কিন্তু ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার 17টা প্রোটনেই রয়ে গেল, কিন্তু তার একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল কয়টা, 18টা। সো আলটিমেটলি দেখা যায় এখানে আমরা লিখতে পারি -1। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের জার্মান মান। দেখো ক্লোরিনের জার্মান মান 0 ছিল, সেটা থেকে -1 হইলো। দ্যাট মিনস সেখানে যে ক্লোরিনটা ছিল সেই ক্লোরিনটা একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, রাইট? সো দেখো দ্যাট মিনস FeCl2 এইটা যে ইলেকট্রন FeCl2, দ্যাট মিনস এখানে FeCl2 ইলেকট্রন দান করছে এবং FeCl2 ইলেকট্রন দান করছে, দেন দান করে FeCl3 তে কনভার্ট হয়েছে। দ্যাট মিনস এই যে প্রক্রিয়াটা FeCl2 থেকে FeCl3 উৎপন্নের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া। আর এখানে Cl2 থেকে এই যে Cl মাইনাস যে মানে FeCl3 উৎপন্নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, কারণ এই বিজারণ অর্ধ বিক্রিয়া, কারণ এই অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রনে গ্রহণ করছে। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ, দর্শক আইন নিয়ে সব কথা বলবো। দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমাদের SSC 22 প্রিপারেশন কোর্স যেটা আমরা চালু করছি, সেখানে তোমাদের এভরি টপিক্স আমরা সলভ করে দিব। ইভেন তুমি শিওর থাকতে পারো তোমার আর কোনো ধরনের প্রাইভেট পড়ার দরকার নাই। আর ভাই আমাদের তো ইন্টারের যে কোর্স আছে, সেই ইন্টারের কোর্সগুলোতে স্টুডেন্টরা ভর্তি হইলে পরে অন্য কোনো জায়গায় প্রাইভেট পড়তে যায় না, বা সেম সাবজেক্টের উপর বেশি প্রাইভেট পড়ার এত দরকার নেই। ঠিক আছে, আর তোমরা SSC হয়ে আমাদের উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে, আমাদের এডমিশনের অনেক স্টুডেন্ট আছে। তোমরা SSC 22 প্রিপারেশন কোর্সে কতজন ভর্তি হয়েছো? আমার মেডিকেল এডমিশন কোর্সে প্রায় 2500 পেইড স্টুডেন্টই আছে, 2500 থেকে 3000 পেইড স্টুডেন্ট। সো এই 2500 থেকে 3000 পেইড স্টুডেন্টরাও জাস্ট বিশ্বাস রাখতেছে আমাদের উপরে, আর তোমরা তো মাত্র SSC। ঠিক আছে, সো দেখো আমি যেটা বললাম সেটা হচ্ছে, তাহলে এখানে কি হবে, আচ্ছা আগের 3টা ক্লাস এই গ্রুপের মধ্যে আছে, তারপরে আমরা কুইক অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। সো এখন দেখো, এখন তো এই জিনিসটা বুঝছো। এখন দেখো আমরা যখন নিচে যাব, নিচে কি হয় দেখো, আমরা যদি নিচে যাই, নিচে একটা বিক্রিয়া ছিল দেখো, HCl plus NaOH, HCl plus NaOH, H2O, NaCl। এখন এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কি না সেটা আমরা কিভাবে দেখব? আমাদের কাজ হচ্ছে কি,
এখানে প্রতিটার জারণ মানটা বের করা, প্রতিটার কি বের করা, প্রতিটার জারণ মানটা বের করা। তাহলে প্রতিটার আমরা জারণ মান বের করি, বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে আমরা প্রতিটার জারণ মান বের করি। বা জারণ মান যদি বের করি, এখানে যে হাইড্রোজেন আছে, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের জারণ মান কত, +1 হবে। Cl এর জারণ মান কত, -1 হবে, বিকজ হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থিত, ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থিত, পড়াইছিলাম না? তো এটা হচ্ছে তোমার, এটার জারণ মান হবে +1, এটার জারণ মান হবে -1। এখানে সোডিয়ামের জারণ মান কত হবে, +1, অক্সিজেনের জারণ মান কত হবে -2, হাইড্রোজেনের জারণ মান হবে +1। তুমি বের করে দেখো প্রত্যেকটা। এখানে হাইড্রোজেনের জারণ মান কত হবে ভাই, হাইড্রোজেনের জারণ মান হবে তোমার +1, অক্সিজেনের জারণ মান হবে -2। এখানে সোডিয়ামের জারণ মান হবে +1, ক্লোরিনের জারণ মান হবে -1। তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো, এইদিকে হাইড্রোজেনের জারণ মান ছিল +1, এদিকে হাইড্রোজেনের জারণ মান ছিল +1, এবং তুমি যখন ডান পক্ষে গেছো কোনো হাইড্রোজেনের জারণ মান +1ই আছে, হাইড্রোজেনের জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। আবার দেখো এখানে ক্লোরিন ছিল, সে ক্লোরিনের -1 জারণ মান, তুমি দেখো এখানে যখন ক্লোরিনে গেছো তখন ক্লোরিনের জারণ মান -1, জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এখন তোমরা আমাকে বলবা, এখানে কারোরই জারণ মানের এক্স্যাক্টলি চেঞ্জ হয় না। তুমি সোডিয়ামের কথা দেখো, অক্সিজেনের কথা দেখো, হাইড্রোজেনের কথা দেখো, কারোরই জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এখন তোমরা আমাকে বলবা যে এখানে যে তাদের কারোরই জারণ মানের চেঞ্জ হয় নাই, হোয়াট ডাজ ইট মিন? ঠিক আছে, হোয়াট ডাজ ইট মিন? এখানে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় না, হোয়াট ডাজ ইট মিন? এখানে যে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় না, হোয়াট ডাজ ইট মিন? বলো, এটার মিনিংটা কি? কেউ বলতে পারবা? এনিওয়ান, এটার মিনিংটা কি যে এখানে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় না, এটার মিনিংটা কি? কেউ একজন আমাকে বলো যে এটার মিনিংটা কি, এখানে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় না। এক্স্যাক্টলি, এখানে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় না মানে এখানে ইলেকট্রনের কোনো ধরনের আদান প্রদান ঘটে না। কারণ ইলেকট্রনের যদি আদান প্রদান ঘটতো, ইলেকট্রনের যদি চেঞ্জ হইতো, তাহলে এক্স্যাক্টলি জারণ মানটা পাইতাম, জারণ মানের চেঞ্জ হইতো। দেখো ইলেকট্রন এখানে দান করছে, জারণ মান প্লাস হয়ে গেছে, +1 বাইরে গেছে। ইলেকট্রন এখানে একটা গ্রহণ করছে, জারণ মান -1 হয়ে গেছে। দ্যাট মিনস জারণ সংখ্যার যদি কোনো ধরনের চেঞ্জ না হয়, সেটা বোঝায় সেটা কোনো ধরনের জারণ বিজারণ বিক্রিয়া না, সেটা একটা নন রেডক্স রিয়াকশন। সো এই জিনিসটা আমি শুরু থেকে বলতেছিলাম যে সংযোজন বিক্রিয়া হচ্ছে এক ধরনের জারণ বিক্রিয়া। তুমি যখনই দুইটা বস্তু সংযোজিত হইয়া কোনো কিছু একটা উৎপন্ন হইতে দেখতেছো, সেটাকে তুমি সংযোজন বিক্রিয়া নামে আখ্যায়িত করতে পারবা না। তোমাকে দেখতে হবে ফার্স্টে সবগুলোর জারণ মান বের করে, জারণ সংখ্যা বের করে দেখতে হবে জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন ঘটছে কিনা। যদি জারণ সংখ্যার পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে কি, তোমার জারণ বিজারণ বিক্রিয়া, এবং সেটা সংযোজন বিক্রিয়া। যদি সেখানে জারণ মানের কোনো ধরনের চেঞ্জ না হয়, তাহলে সেটা কোনোভাবেই সংযোজন বিক্রিয়া হইতে পারে না। আচ্ছা, এখানে খতে একটা কোয়েশ্চেন আসে তোমাদের, খতে একটা কোয়েশ্চেন তোমাদের খুব বেশি আসে, সেটা আমি একটু করে দিই, একটু পড়ায় দিই। সেটা হচ্ছে যে সংযোজন বিক্রিয়া আর সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে কথাবার্তা হয়। দেখো এখানে আমি যেটা লিখলাম যে FeCl2 প্লাস Cl2, FeCl2 প্লাস Cl2 FeCl3, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার একটা সংযোজন বিক্রিয়া, এবং আমি এখানে আরেকটা বিক্রিয়া দেখাবো যেটাও তোমার সংযোজন বিক্রিয়াতেই পড়ে। যেমন ধরো এখানে আমি আরেকটা বিক্রিয়া দেখালাম N2 প্লাস H2, N2 প্লাস H2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি NH3। সমাধান তুমি করতে পারো, ইটস ইউর চয়েস, ঠিক আছে? সো NH3, এখানে দেখো নাইট্রোজেনের জারণ মান কত, 0, কারণ কি এরা সেম পরমাণু দ্বারা যুক্ত একটা অণু। সো এটা নাইট্রোজেনের জারণ মান 0, হাইড্রোজেনের জারণ মান কত, 0। এখানে নাইট্রোজেনের জারণ মান হয়ে যায় তোমার +3, এখানে হাইড্রোজেনের জারণ মান হয়ে যায়, সরি নাইট্রোজেনের জারণ মান হয়ে যায় -3, এখানে নাইট্রোজেনের জারণ মান হয়ে যায় -3, নাইট্রোজেনের জারণ মান হয়ে যায় -3। তুমি বের করে দেখো এখানে হাইড্রোজেনের ধাতব হাইড্রাইড ছাড়া অন্যান্য হাইড্রাইডগুলোতে হাইড্রোজেনের জারণ মান কত, অন্যান্য হাইড্রাইডগুলোতে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। তাহলে +1 যদি হয় হাইড্রোজেনের জারণ মান, তাহলে এখানে 3টা +1 আছে, আর তাহলে সোডিয়াম হবে -3। তুমি বের করে দেখো, বের করো না। নাইট্রোজেনের জারণ মানকে ধরি x, ধরি নাইট্রোজেনের জারণ মান হচ্ছে x, নাইট্রোজেনের জারণ মান যদি x হয়, নাইট্রোজেনের জারণ মান যদি x হয়, তাহলে x প্লাস হাইড্রোজেনের প্রত্যেকটা জারণ মান কত করে, +1 করে, তাহলে +1 কতটা, 3টা, ইকুয়ালস টু টোটাল জারণ মান কত, 0 হবে। তাহলে x, তাহলে 3 একে 3 +3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু নাইট্রোজেনের জারণ মান কত আসে, -3, রাইট? -3। আচ্ছা, তো এখন এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, তার মানে কি বোঝায়
যে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সংযোজিত হয়ে অ্যামোনিয়া হয়েছে, সেটাও একটা সংযোজন বিক্রিয়া, সেটাও কি একটা সংযোজন বিক্রিয়া। কেন? কারণ এখানে দুইটা পদার্থ যুক্ত হয়ে নতুন একটা পদার্থ গঠন করছে। নতুন কয়টা পদার্থ গঠন করছে? একটা পদার্থ গঠন করছে, এবং এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া, কারণ এটাও জারণ বিজারণ বিক্রিয়ার আওতায় পড়ে। এবং এইটাকে স্পেশালি সংযোজন বিক্রিয়ার বাইরেও আর একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। যেটা হচ্ছে কি? সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ এটার নাম দুইটা, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, আর একটা হচ্ছে একটা স্পেশাল নাম যেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এখন আসো যে ভাইয়া সংশ্লেষণ বিক্রিয়া মানে কি? সংশ্লেষণ বিক্রিয়া, এখন আসো ভাইয়া যে সংশ্লেষণ বিক্রিয়া মানে কি? দেখো, যদি সংযোজন বিক্রিয়ায়, খুব ভালোভাবে চিন্তা করো, যদি সংযোজন বিক্রিয়ায় যে দুইটা পদার্থ সংযোজিত হচ্ছে তারা উভয়ই মৌলিক পদার্থ হয়। মৌলিক পদার্থ মানে কি? ওই পদার্থটাকে ভাঙলে আমি ওই পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাবো না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তাইলে দুইটা মৌলিক পদার্থ যদি সংযোজিত হয়, অর্থাৎ দুইটা মৌলিক পদার্থের সংযোজন বিক্রিয়াটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার একটা স্পেশাল টাইপ। সংযোজন বিক্রিয়া ওভারঅল সবাইকে বলা যায়, সংযোজন বিক্রিয়া কি ওভারঅল সবাইকে বলা যায়। যেমন দেখো, এই FeCl2 এখানে কিন্তু মৌলিক পদার্থ যুক্ত হয় না। দেখো, একটা যৌগিক পদার্থ আছে, একটা মৌলিক পদার্থ আছে। দেখো, একটা যৌগিক পদার্থ মানে কি? সেই পদার্থের ভিতরে তুমি বিভিন্ন একের অধিক পরমাণু পাবা। দেখো, এখানে Fe আছে, মানে একের অধিক, মানে Fe আছে, সেটা হচ্ছে তোমার এক ধরনের পরমাণু। এখানে ক্লোরিন আছে, সেটা হচ্ছে ভিন্ন ধরনের পরমাণু। তাহলে তুমি একের অধিক ধরনের পরমাণু পাবা তুমি একটা যৌগিক পদার্থে। তাহলে এখানে যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ সংযোজিত হয়েছে, দুইটা যৌগিক পদার্থ সংযোজিত হয়ে একটা নতুন পদার্থ গঠন করতে পারতো, সেটাকে তখন আমরা বলতাম কি? সংযোজন বিক্রিয়া। কিন্তু একটা স্পেশাল টাইপ, সংযোজন বিক্রিয়ার একটা স্পেশাল টাইপ যেটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া, সেটা হচ্ছে যদি দুইটা পদার্থ সংযোজন বিক্রিয়া দিচ্ছে বা সংযোজিত হচ্ছে, তারা যদি তোমার মৌলিক পদার্থ হয়। দেখো, তুমি যদি এই N2কে ভাঙো তাহলে শুধু নাইট্রোজেনই পাবা, H2কে যদি ভাঙো তাহলে শুধু হাইড্রোজেনই পাবা, তুমি একের অধিক ধরনের মৌলিক পদার্থ পাচ্ছ না। সো এটা হচ্ছে তোমার একের অধিক ধরনের পরমাণু পাচ্ছ না এই নাইট্রোজেনের ভিতরে বা এই হাইড্রোজেনের ভিতরে, তুমি নাইট্রোজেনই পাচ্ছ। সো এখানে দুইটা মৌলিক পদার্থ সংযোজিত হয়ে একটি মাত্র উৎপাদ গঠন করছে, সেটাকে সংযোজন বিক্রিয়া তো বলা হয়। তারপর একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে লিখো সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। তুমি বুঝতে পারছো আমার কোশ্চেনটা? এটা খ নম্বরে নর্মালি আসে যে সকল দেখো, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সকল, দেখো এখন আমরা সিকিউতে আস্তে আস্তে চলে যাচ্ছি। তুমি খ নম্বরে এই কোশ্চেনটা লিখে রাখো যে খ নম্বরে এই কোশ্চেনটা আসতে পারে যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে এরকম যে সকল পাগলই মানুষ, কিন্তু সকল মানুষ পাগল না। উদাহরণটা বোঝার ট্রাই করো, তখন তুমি এই জিনিসটা বুঝবা। সকল পাগলই মানুষ, কিন্তু সকল মানুষ পাগল না। ঠিক আছে, কোশ্চেনের টাইপটা হচ্ছে এটা। দেখো, পাগল যে পাগল সে কিন্তু একটা স্পেশাল টাইপের, মানে সেও কিন্তু মানুষ, বাট মানুষ থেকে তার কিছুটা মানে সমস্যা হয়েছে, যে কারণে আমরা তাকে পাগল বলতেছি। ঠিক আছে, কিন্তু সকল মানুষ কিন্তু পাগল না। মানুষদের মধ্যে কেউ কেউ পাগল, কথাটার মিনিং বোঝার ট্রাই করো। মানুষদের মধ্যে কেউ কেউ পাগল, রাইট? সো এই জিনিসটা এখানে যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে না। সংযোজন বিক্রিয়াদের কেউ কেউ সংশ্লেষণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াদের কারা কারা সংশ্লেষণ বিক্রিয়া? সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুইটা পদার্থ যদি মৌলিক পদার্থ হয়, তখন তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তার মানে সংশ্লেষণ বিক্রিয়া এক ধরনের সংযোজন বিক্রিয়া। তার মানে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। সেটার কারণ হচ্ছে, দেখো ভাই, এটা FeCl2 প্লাস Cl2 মিলিত হবে FeCl3 উৎপন্ন করছে। এখন এটাও তো এক ধরনের সংযোজন বিক্রিয়া, বাট এটাকে কি তুমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা না? কারণ কি এখানে একটা যৌগিক পদার্থ সংযোজিত হয়েছে। তো সংশ্লেষণ বিক্রিয়ার ডেফিনেশন হয়েছে দুইটা মৌলিক পদার্থ সংযোজিত হইতে হবে। সো এখানে
একটা যৌগিক পদার্থ সংযোজিত হয়েছে আর একটা তোমার মৌলিক পদার্থ সংযোজিত হয়েছে। সো যেহেতু এখানে যৌগিক পদার্থ সংযোজিত হয়েছে, সো এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া, এটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। তার মানে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। দেখো এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাও একটা সংযোজন বিক্রিয়া, তার মানে সবাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাদের মধ্যে এইটা সংযোজন বিক্রিয়া না। তার মানে কি বললাম যে সকল সরি এটা সংশ্লেষণ বিক্রিয়া না। খেয়াল করো, এটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, তার মধ্যে এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া না। তার মানে দেখো আমি একটু লিখি এখানে, যে এখানে দেখো যে এটা হচ্ছে তোমার, এটাকে আমি নাম দিই, এটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া, সংযোগ লিখতাম জাস্ট, সংশ্লেষণ, এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না। আবার এটা কিন্তু সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই, এটা সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া দুইটাই। তার মানে আমি কি বলতে পারি, দেখো এটা সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, তার মানে সকল বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। এখানে আমি যে উদাহরণ দেখাচ্ছি সকল বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর মধ্যে এটা সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু এটা সংশ্লেষণ বিক্রিয়া না। তার মানে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। দেখো এখানেও সংযোজন বিক্রিয়া আছে, এখানে সংযোজন বিক্রিয়া আছে, কিন্তু এখানে সংযোজন বিক্রিয়ার নিচে সংশ্লেষণ বিক্রিয়া নাই, এখানে সংযোজন বিক্রিয়ার নিচে সংশ্লেষণ বিক্রিয়া আছে। তার মানে সকল সংযোজন বিক্রিয়াকে আমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। কিন্তু দেখো এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া দুইটাই, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তোমার সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে দেখো এই সংশ্লেষণ বিক্রিয়া, যত সংশ্লেষণ বিক্রিয়া আছে সবাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। দেখো সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে তুমি জাস্ট এভাবে দাও, এটা হচ্ছে ধরো তোমার মানুষ, ঠিক আছে? এটা হচ্ছে মানুষ এবং এটা মানুষের সাথে সাথে এটা হচ্ছে পাগল। তাহলে আমি যে কথাটা বলছিলাম, এখন দেখো সকল মানুষ কি পাগল না, সকল মানুষ পাগল নয়, বাট সকল পাগলই কি মানুষ। বুঝতে পারছো সবাই? কোশ্চেনের আনসারটা এভাবে লিখে দিয়ে আসতে পারবে না? আচ্ছা, সবাই বুঝতে পারছো সংযোজন বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া? আচ্ছা, তারপরে যাও সংযোজন বিক্রিয়ার পরে আরেকটা স্পেশাল টাইপ আছে যেটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এটা কি বলা হয়? বিয়োজন বিক্রিয়া। এটা কি বলা হয়? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? সেইখানে হচ্ছে একটা পদার্থ বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, যেমন PCl5 বিয়োজিত হয়ে তোমার PCl3 উৎপন্ন করলো আর Cl2 উৎপন্ন করলো। এখানে দেখো জারণ বিজারণ ঘটে। এবং যদি কখনো একটা পদার্থ বিয়োজিত হয়ে, ধরো আমি অ্যামোনিয়াকে ভাঙলাম, ভাঙার পরে আমি N2 পাইলাম আর H2 পাইলাম। সো যদি কোনো পদার্থ বিয়োজিত হয়ে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করে তাহলে সেটা হচ্ছে তোমার বিয়োজন বিক্রিয়া। কিন্তু বিয়োজন বিক্রিয়ার মধ্যে একটা স্পেশাল টাইপের বিক্রিয়া আছে যেটাকে বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া। কোনটা বিশ্লেষণ বিক্রিয়া? যেখানে একটা পদার্থ ভেঙে দুইটা নতুন মৌলিক পদার্থ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? দুইটা নতুন মৌলিক পদার্থ উৎপন্ন করে। সবাই এতটুকু বুঝছো বিয়োজন বিক্রিয়ার পরে? তারপর যাও আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে দহন বিক্রিয়া। যাও দহন বিক্রিয়াতে যাও। আরেকটা স্পেশাল টাইপের রিয়াকশন কি? দহন বিক্রিয়া। লিখো দহন বিক্রিয়া বা কম্বাশন রিয়াকশন। দহন বিক্রিয়া। তো ভাই দহন বিক্রিয়াটা কি? দেখো দহন বিক্রিয়া আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি যে অক্সিজেন আগুন জ্বালাইতে সাহায্য করে। আর তুমি সারাদিন বিভিন্ন জিনিস পোড়াপাড়ি করো, ধরো পুড়াইতেছো, বাট একটা জিনিস যে এই যে তুমি পুড়াইতেছো জিনিসটা বা তুমি যে একটা জিনিসকে পুড়াচ্ছ, সেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? সেখানে হচ্ছেটা কি? মানে সেখানে হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি তুমি যখন একটা জিনিসকে পুড়াও তখন তার ছাই পাও, তাই না? সো এই ছাইটা এক্স্যাক্টলি কি? দেখো আমরা যখনই বলি যে আমরা কোনো একটা জিনিসকে পুড়াচ্ছি, দ্যাট মিনস যে আমরা ওই জিনিসটার সাথে অক্সিজেনকে সংযুক্ত করে দিচ্ছি।
আমাদের ছোটবেলার একটা পড়ার সাথে মিলাও, যে ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ে আসছিলাম যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না। সো আমি যখন বলবো দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি, যে এখানে ধরো একটা কার্বন আছে, কার্বনের দহন বিক্রিয়া, আমি যদি বলি কার্বনের দহন বিক্রিয়া ঘটাও, তাহলে কার্বনের দহন বিক্রিয়া মানে কি, মানে হচ্ছে সেই কার্বনের সাথে আমি অক্সিজেনকে সংযুক্ত করলাম। আমি বললাম যে কার্বনের দহন বিক্রিয়া ঘটাও, তাহলে আমি যদি বলি কার্বনের দহন বিক্রিয়া ঘটাও, তাহলে সেখানে সেটার মিনিংটা কি, কার্বনের দহন বিক্রিয়া ঘটানোর মিনিংটা কি, যে সেইখানে আমি কার্বনের সাথে অক্সিজেনকে সংযুক্ত করে দিব। দহন বিক্রিয়া মানেই অক্সিজেন সংযোজন, এবং অক্সিজেন সংযুক্ত হয়ে কি হলো, এখানে ধরো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। অথবা যদি এখানে কম পরিমাণ অক্সিজেন থাকে তাহলে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। বাট আমি যেই জিনিসটা তোমার মাথায় ইনপুট করতে চাচ্ছি সেটা হচ্ছে দহন বিক্রিয়া মানেই, দহন বিক্রিয়া মানেই হচ্ছে তোমার, দহন বিক্রিয়া মানেই হচ্ছে তোমার কি বিক্রিয়া, দহন বিক্রিয়া মানেই হচ্ছে তোমার অক্সিজেন সংযোজন। দহন বিক্রিয়া মানেই কি, অক্সিজেন সংযোজন। ঠিক আছে, দহন বিক্রিয়া মানে কি, তোমার অক্সিজেন সংযোজন, অক্সিজেনকে সংযোজিত করা। তার মানে দহন বিক্রিয়ার ডেফিনেশনটা কি, যখন আমরা কোনো একটি পদার্থকে অক্সিজেনের সাথে সংযুক্ত করে ওই পদার্থের অক্সাইডে রূপান্তরিত করব। যখন আমরা কোনো একটি পদার্থকে, দেখো এটা ক নম্বরে আসে, সৃজনশীলের ক নম্বরে আসে, লিখে নাও, ক নম্বরে আসে, কতে বেশিরভাগই পাবা দহন বিক্রিয়া কাকে বলে, দহন বিক্রিয়া কাকে বলে, দহন বিক্রিয়ার ডেফিনেশন চাচ্ছে। প্রত্যেকটা বিক্রিয়ার ডেফিনেশন, প্রত্যেকটা বিক্রিয়ার ডেফিনেশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিক্রিয়ার ডেফিনেশন ইম্পর্টেন্ট। দহন বিক্রিয়া কাকে বলে, মানে দহন বিক্রিয়া কাকে বলে, যখন কোনো একটি পদার্থকে আমরা কি করি, যখন কোনো একটি পদার্থকে আমরা অক্সিজেনের সাথে সংযোজিত করে ওই পদার্থটার অক্সাইডে রূপান্তরিত করি। দেখো এটা কি কার্বন ডাই অক্সাইড, এটার নাম কি কার্বন মনো অক্সাইড, তাহলে ওই পদার্থটার অক্সাইডে রূপান্তরিত করি, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো ধরো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত করতে পারি, সালফারের সাথে আমরা অক্সিজেন সংযুক্ত করতে পারি, তখন সেখানে হয় সালফার ডাইঅক্সাইড। আবার মিথেনের সাথে আমরা অক্সিজেন সংযুক্ত করতে পারি, সেখানে কি হবে, দেখো মিথেনের সাথে যখন অক্সিজেনকে সংযুক্ত করবে তখন কি হবে, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। ঠিক আছে, সো এখন দেখো, এখন আমরা তারপরে দেখি তোমাদের বইয়ে আর কি কি আছে, একটু ওয়েট করো, তোমাদের বইটা একটু দেখে আসি। দেখো আমরা যদি এখানে দেখি, তোমাদের দেখো এই সেম জিনিসগুলো আছে। সো নিচের দিকে যদি থাকি, এই দেখো এই দেখো কি বেশ কিছু বিক্রিয়া আছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, সেগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা পড়ানো হয় না। এখন দেখো ভাই প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, এখন দেখো ভাই প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। প্রতিস্থাপন বিক্রিয়াটা মানে, তোমরা একটু বিক্রিয়াটা একটু দেখো আগে, আমি দেখাই একটা বিক্রিয়া দেখাই, একটা বিক্রিয়া দেখাই তারপর দেখো। দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, ধরো আমি এখানে জ্যাটেন দিলাম প্লাস দিলাম H2SO4, জ্যাটেন H2SO4 থেকে দেন এখানে উৎপন্ন হইলো তোমার জ্যাটেন SO4 প্লাস H2, জ্যাটেন SO4 প্লাস H2। তো দেখো এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটাও একটি জারণ বিজারণ বিক্রিয়া।
আচ্ছা, অনেকেই বলতেছে যে ভাইয়া কার্বনের সাথে অক্সিজেন কি সংযোজন যে আমি করলাম, সেখানে যে বিক্রিয়াটা ঘটাইলাম সেই বিক্রিয়াটা কি কি সংযোজন বিক্রিয়া বলা যাবে কিনা। ভাই দেখো, এইটাকেও সংযোজন বিক্রিয়া বলা যায়, বাট সেটা একটা স্পেশাল টাইপ। কেন স্পেশাল টাইপ? সেখানে পুরানোর কাহিনীটা ঘটতেছে, দহনের কাহিনীটা ঘটতেছে, যেটা অন্য জায়গায় ঘটতেছে না। এই জন্য এটাকে পুরো আলাদা একটা ক্লাস হিসেবে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? আলাদা একটা ক্লাস হিসেবে নাম দেওয়া হয়েছে জাস্ট ডিফারেন্সিয়েটিং এর জন্য। সো সেটাকে দহন বিক্রিয়াটা বলাটাই শ্রেয়। সো এখন দেখো Z10 প্লাস H2SO4, ঠিক আছে, অথবা Z10 প্লাস CuSO4, Z10 প্লাস CuSO4 যদি আমরা দিই, Z10 প্লাস CuSO4 ইকুয়াল টু আমরা কি পাবো? Z10SO4 প্লাস Cu, Z10SO4 প্লাস Cu, Z10SO4 প্লাস Cu। সো এখন দেখো এখানে কাহিনীটা কি হয়, সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি দেখো Z10 কি করতেছে, এটাকে জারণ বিচরণ বিক্রিয়া, তুমি জারণ মান বের করে দেখো, চেঞ্জ হয়েছে। এখানে একটা বিক্রিয়ক কি করতেছে দেখো, এটাও একটা বিক্রিয়ক, এটাও একটা বিক্রিয়ক। বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ায় যারা উৎপন্ন হয় তারা হচ্ছে উৎপাদ। তাহলে এটাও একটা বিক্রিয়ক, এটাও একটা বিক্রিয়ক, আর এটা একটা উৎপাদ, এটাও একটা উৎপাদ। সো এখানে কি হয়েছে, একটা বিক্রিয়ক অপর বিক্রিয়কের কোনো পরমাণুর স্থান দখল করে ফেলছে, রাইট? দেখো, যখন কোনো একটি বিক্রিয়ক অপর বিক্রিয়কের কোনো একটি পরমাণু বা কোনো একটি অংশের স্থান দখল করে ওই জায়গায় বসে যায় এবং ওই জায়গায় যে ছিল তাকে সরিয়ে দেয়, বা আমরা বলতে পারি যখন কোনো একটি বিক্রিয়কের পরমাণু অন্য একটি বিক্রিয়কের কোনো পরমাণু বা কোনো অংশকে সরিয়ে দিয়ে নিজেই সেই জায়গাটা দখল করে নেয়, তখন সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এখানে কি হয়েছে, Z10 কি করছে, এই Z10 আইসা এই Cu কে উঠায় দিয়ে Cu এর পজিশন সে নিয়ে নিছে। দেখো Z10 Cu এর পজিশন নিয়ে সে এখানে বসে বসছে। সো এটাকে কি বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, একদম হচ্ছে কার্বন মনোঅক্সাইড কখন হবে? দেখো অক্সিজেনের পরিমাণ যখন কম থাকবে তখন কার্বন মনোঅক্সাইড হবে, অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে। যেমন দেখো কার্বনের সাথে আমি অক্সিজেন দিলাম, হাফ অক্সিজেন দিলাম, তো হাফ অক্সিজেন দিলাম, এখানে উৎপন্ন হবে তোমার কার্বন মনোঅক্সাইড। কারণ কি ভাই, হাফ অক্সিজেন মানে এই হাফ O2 মানে এই দুই দুই কাটা, তাহলে কি থাকে, একটা ও থাকে না, জাস্ট একটা ও সংযুক্ত হয়েছে। আর যদি সেখানে যদি বেশি পরিমাণ অক্সিজেন দিই, দেখো আগে হাফ অক্সিজেন দিচ্ছিলাম, এখন এক অক্সিজেন দিছি, এক অক্সিজেন দিলে সেখানে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আমরা এটা পড়ে ফেলছি, এটাও পড়ে ফেলছি। দেখো এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, প্রতিস্থাপন বিক্রিয়া এটা আমরা পড়ে ফেলছি, তারপরে যে দহন বিক্রিয়া এটাও আমরা পড়ে ফেলছি। তারপরে আমরা যাই নন রেডক্স রিয়াকশন, ঠিক আছে? নন রেডক্স রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। নন রেডক্স রিয়াকশন কারা কারা এটা বুঝতে হবে। নন রেডক্স রিয়াকশন কারা কারা? একদম আগের লেকচারে এই জিনিসগুলো দেখানো হয় না ভাই। নন রেডক্স রিয়াকশানে যাও। দেখো ভাই, নন রেডক্স রিয়াকশান হচ্ছে আমরা এখানে দুই ধরনের রিয়াকশান দেখি নর্মালি, দুইটার আন্ডারে পরে আরও কয়েকটা বের হবে, বাচ্চা বের হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ভাই প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি ভাইয়া? প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, আরেকটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। আমি যাই তোমাদের আগের ওইটাতে, দেখো প্রশমন বিক্রিয়া আর তোমার হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ভাই প্রশমন বিক্রিয়া আর অধঃক্ষেপণ বিক্রিয়া, দেখো প্রশমন বিক্রিয়া মানে কি, তুমি একটু লিখে নাও যে প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কার বিক্রিয়া? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। নিউট্রালাইজেশন রিয়াকশন, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড, যদি অ্যাসিড আর ক্ষার মানে বেস, অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, সল্ট আর তোমার ওয়াটার উৎপন্ন করে, সল্ট আর ওয়াটার, লবণ আর পানি উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আমি জানি তোমাদের মাথায়, ঠিক আছে, আমি জানি তোমাদের মাথায় এই জিনিসটা চলতেছে, ভাই আমরা অ্যাসিড কোনটা সেটাকে কিভাবে চিনবো আর ক্ষার কোনটা সেটাকে আমরা কিভাবে চিনবো, ঠিক আছে? সো সেটার জন্য আমাদের একটু পিরিয়ডিক টেবিলটা দেখতে হবে, একটু পিরিয়ডিক টেবিলটা দেখতে হবে আমাদের, একটু পিরিয়ডিক টেবিলটা দেখতে হবে। আমি একটু পিরিয়ডিক টেবিলে যাই। দুদিন পরে ওদের আপডেট দেওয়া লাগে।
কি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল, দেখো পিরিয়ডিক টেবিলে আমরা একটা পিরিয়ডিক টেবিল একটু দেখি এবং সেইখানে আমরা দেখবো যে আমরা কিভাবে আমরা হচ্ছে তোমার অ্যাসিড এবং ক্ষার সেই জিনিসটা আমরা কিভাবে চিনবো, অ্যাসিড এবং ক্ষার সেই জিনিসটা আমরা কিভাবে চিনবো সেটা একটু দেখি। দেখো দেখো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। হ্যাঁ, সো এই পর্যায় সারণীর মধ্যে ভালোভাবে চিন্তা করো, পর্যায় সারণীর মধ্যে 1 নম্বর গ্রুপ আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়ে আসছি। 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলা হয়, 1 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, আর 2 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। সো এদেরকে বলাই হয় ক্ষার ধাতু। সো আমি তোমাকে একটা জাস্ট কথা বলে দিই, সেটা হচ্ছে বাম দিকে নর্মালি যারা আছে এই যে হাইড্রোজেন, দেন 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, দেন হচ্ছে এই 12 নম্বর গ্রুপ পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে তোমার মোটামুটি ধাতু, মেটাল। আর এই 14 নম্বর গ্রুপ থেকে যারা আছে 17 নম্বর গ্রুপ পর্যন্ত তারা হচ্ছে অধাতু, তারা কি অধাতু। সো এখানে একটা স্পেশাল জিনিস তোমরা একটু শিখে নাও, আমরা অ্যাসিড কিভাবে চিনবো আর ক্ষার কিভাবে চিনবো। দেখো অ্যাসিড চিনার দুইটা ওয়ে, অ্যাসিড চিনার দুইটা ওয়ে, তোমাদের লেভেলে দুইটা ওয়ে। একটা হচ্ছে যদি কোনো পদার্থের শুরুতেই হাইড্রোজেন দেখো, যদি কোনো পদার্থের শুরুতেই হাইড্রোজেন দেখো তাহলে সেটা একটা অ্যাসিড, শুরুতেই হাইড্রোজেন তাহলে সেটা একটা অ্যাসিড। চিনার উপায় বলতেছি, অ্যাসিডের ডেফিনেশনে পড়ে যাচ্ছে আমরা। শুরুতেই যদি হাইড্রোজেন দেখো তাহলে সেটা কি অ্যাসিড। আচ্ছা, শুরুতেই যদি হাইড্রোজেন দেখো অথবা যদি যে কোনো পজিশনে COOH দেখো তাহলে সেটা অ্যাসিড। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, HCl এটা একটা অ্যাসিড কারণ এটা শুরুতেই কি আছে হাইড্রোজেন আছে। আচ্ছা, HNO3 এটা একটা অ্যাসিড কারণ এটা শুরুতেই কি আছে হাইড্রোজেন আছে। H2SO4 এটা একটা অ্যাসিড কারণ কি এটার শুরুতেই হাইড্রোজেন আছে। আচ্ছা, তোমরা আমাকে বলবা যে ভাইয়া CH4 এটা কি অ্যাসিড কিনা, CH4 এটা কি অ্যাসিড কিনা, কেউ একজন বলো দেখি কুইক। CH4 এটা কি অ্যাসিড কিনা কেউ একজন বলো। CH4 এটা কি অ্যাসিড কিনা কেউ একজন বলো দেখি, CH4 এটা কি অ্যাসিড কিনা। আচ্ছা না, কারণ আমরা ধরার ওয়াইটা কি দেখো ভাই শুরুতে হাইড্রোজেন নাই। আচ্ছা তোমরা এখন আমাকে বলো যে CH3 COOH এটা কি অ্যাসিড কিনা, CH3 COOH এটা কি অ্যাসিড কিনা কেউ একজন বলো। একজন বলতেছে এটা গ্যাস। ভাই গ্যাস হলে কি অ্যাসিডিক হইতে পারে না? আরে ভাই কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস কিন্তু এটা অ্যাসিডিক, কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস কিন্তু এটা অ্যাসিডিক। তাহলে দেখো CH3COOH এটা কি অ্যাসিড কিনা কেউ একজন বলো দেখি। দেখো আমি বলে দিছি অ্যাসিড চেনার উপায় হচ্ছে শুরুতে হাইড্রোজেন থাকবে অথবা যে কোনো পজিশনে COOH গ্রুপ থাকবে। দেখো এখানে COOH একটা গ্রুপ আছে, সো কি এটা কি অ্যাসিড। থার্ড কন্ডিশন লিখো, থার্ড কন্ডিশন হচ্ছে তোমার যদি অধাতুর অক্সাইড হয়, অধাতুর অক্সাইড হয় তখন সেই অধাতুর অক্সাইড হচ্ছে তোমার অ্যাসিড, অধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিড। যেমন আমি যদি এখানে তোমাকে কার্বন ডাইঅক্সাইড দিই, সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি ভাইয়া অ্যাসিড। আমি যদি সেখানে তোমাকে কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড কি ভাইয়া অ্যাসিড। আমি যদি তোমাকে সালফার ট্রাইঅক্সাইড দিই, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড। আমি যদি তোমাকে সালফার ডাইঅক্সাইড দিই, সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড। কেন হয় এরা অধাতু, কোনটা অধাতু কোনটা ধাতু কেমনে চিনবা। দেখো 12 নম্বর গ্রুপ পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে ধাতু, 12 নম্বর গ্রুপে যারা আছে, 12 নম্বর গ্রুপের পরে যারা আছে তারা সবাই কি অধাতু। জাস্ট 13 নম্বর গ্রুপটা একটু রাখো, কারণ 13 নম্বর গ্রুপে হয় কি এটা অপধাতু হিসেবে কাজ করে, মানে দুইটাই ধাতু হয় অধাতু হয়। সো এটা নিয়ে আপাতত তোমাদের মাথা ঘামানোর জন্য বলতেছি না। ধরো কার্বন, তাহলে এটা কি অধাতু না ভাইয়া? কার্বন যদি অধাতু হয় তাহলে অধাতুর অক্সাইড কি অ্যাসিড ভাইয়া। তারপরে দেখো এই যে আমি যদি সিলিকন ডাইঅক্সাইড লিখি SiO2, বলো সিলিকন ডাইঅক্সাইড এটা কি অ্যাসিড নাকি ক্ষার? ভাই সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড কারণ এটা অধাতুর অক্সাইড, ঠিক আছে। আর এখানে ধরো আমি যদি লিখি ধরো NO2 নাইট্রোজেন, ঠিক আছে, NO2 NO নাইট্রিক অ্যাসিড, NO2 যে তোমার নাইট্রাস অ্যাসিড ধরো লিখলাম, ঠিক আছে। সো এইখানে কি তোমার এরা কি অ্যাসিড কিনা? ইয়েস, তারা হচ্ছে অ্যাসিড কারণ তারা অধাতুর তোমার অক্সাইড। তারপর দেখো Cl2O7 লিখলাম, Cl2O7
এটা কি অ্যাসিড কিনা? অবশ্যই অ্যাসিড, কারণ এটা সিএল হচ্ছে একটা অধাতু, অধাতুর অক্সাইড। ভাই আমি লিখলাম HClO4, এটা কি অধাতু কিনা? হ্যাঁ ভাই এটা অধাতু। কেন অধাতু? শুরুতে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাইলে দেখো আমরা যেটা শিখলাম, তাহলে অ্যাসিড চিনার তিনটা হয়, একটা হচ্ছে অধাতুর অক্সাইড হবে, অথবা শুরুতে হাইড্রোজেন থাকবে, অথবা যে কোনো পজিশনে COOH গ্রুপ থাকবে, তাহলে তাদেরকে আমরা অধাতু হিসেবে চিনব, মানে অ্যাসিড হিসেবে চিনব। এখন আসো ক্ষার কিভাবে আমরা চিনব? ঠিক আছে, ক্ষার কিভাবে আমরা, ক্ষারক আমরা কিভাবে চিনব? ক্ষারক, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া। ঠিক আছে, ক্ষারকে আমরা কিভাবে চিনব? দেখো ধাতুর, লিখো ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে কি তোমার ক্ষারক। বেইজ, বেইজ আমরা কিভাবে চিনবো? ধাতুর বেইজ বা ক্ষারক আমরা কিভাবে চিনবো? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। দেখো ধাতুর অক্সাইড, আমি ধরো যে সোডিয়ামের অক্সাইড নিলাম Na2O, আমি পটাশিয়ামের অক্সাইড নিলাম K2O, আমি ধরো যে ম্যাগনেসিয়ামের অক্সাইড নিলাম MgO, আমি ধরো যে তোমার ক্যালসিয়ামের অক্সাইড নিলাম CaO। ঠিক আছে, আমি ধরো যে কপারের অক্সাইড নিলাম Cu2O, ঠিক আছে, বা CuO। ভাই এই যে আমি যা লিখলাম এদের অক্সাইড কিংবা এদের হাইড্রোক্সাইড, ভাই আমি NaOH নিলাম, NaOH নিলাম। হাইড্রোক্সাইড মানে হাইড্রোক্সিল গ্রুপকে সংযুক্ত করে দাও, OH গ্রুপকে বলা হয় হাইড্রোক্সিল গ্রুপ। ভাই তারপরে ম্যাগনেসিয়াম MgOH2, ঠিক আছে, KOH, এই প্রত্যেকটা হচ্ছে ক্ষারক, প্রত্যেকটা হচ্ছে ক্ষারক। তাহলে আমি কি বললাম? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কি? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলা হয়? তোমার ক্ষারক বলা হয়। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয়, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয়। এখন যখন বিক্রিয়া ঘটে তখন কি হয় দেখো, যখন বিক্রিয়া ঘটে তখন কি হয়? অ্যাসিড কি করে? তোমার অ্যাসিড কি করে? তোমার H+ আয়ন দান করে। কি আয়ন দান করে? H+ আয়ন। আর বেস বা ক্ষার কি করে? তোমার OH- আয়ন দান করে। যখন অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে তখন তাদের মধ্যে এই বেসিক মেকানিজমটা হয়, অ্যাসিড হচ্ছে H+ দান করে, বেস হচ্ছে OH- আয়ন দান করে। সো সবাই দেখার ট্রাই করো। আমরা আবার আমাদের আগের জায়গাটাতে ব্যাক যাই। অ্যান্ড এখানে আমরা হচ্ছে দেখবো যে তোমার প্রশমন বিক্রিয়াটাই দেখো, এই যে দেখো প্রশমন বিক্রিয়াটা, এটা তুমি দেখেই বুঝতে পারবে প্রশমন বিক্রিয়া। কারণ কি? প্রশমন বিক্রিয়া অলওয়েজ মাথায় রাখবা যে সেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতেছে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তো দেখো এখানে HCl আছে, এখানে কি আছে? HCl আছে। HCl এটা অ্যাসিড। কেন এটা অ্যাসিড? বিকজ এটার শুরুতে হাইড্রোজেন আছে। আর এটা হচ্ছে NaOH, সেটা ক্ষার, বিকজ এটা হচ্ছে তোমার ধাতুর, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ধাতুর হাইড্রোক্সাইড। সো এটা হচ্ছে তোমার একটা বেস, এটা হচ্ছে ক্ষার। ঠিক আছে, সো কি হয় দেখো আলটিমেটলি বিক্রিয়াটা, বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিড কি করে ভাই? H+ আয়ন দান করে। অ্যাসিড কি করে? H+ আয়ন দান করে। তাহলে অ্যাসিড যদি H+ আয়ন দান করে, বাকি থাকে কি? Cl-। তাহলে Cl-টাকে এখানে দাও, Cl-। আচ্ছা, আর এখানের OH-, বেস কি করে? ক্ষার কি করে? OH- আয়ন দান করে। তাহলে দেখো বেস OH- আয়ন দান করতেছে, আর থাকতেছে কি? Na+, তাহলে সেটা হচ্ছে Na+ আকারে থেকে যায়। আর এই যে যেই H+ আর OH- বিক্রিয়া করে, সেই H+ আর OH- বিক্রিয়া করে তারা হচ্ছে তোমার H2O উৎপন্ন করে। দেখো H এখানে একটা দুইটা আর অক্সিজেন, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, তাহলে এটা H2O উৎপন্ন করে। দেখো আমি বলি, যখন একটা প্রশমন বিক্রিয়া ঘটে, যখন অ্যাসিড ক্ষারকের মধ্যে বিক্রিয়া ঘটে, তখন বিক্রিয়াটা ঘটে এক্স্যাক্টলি এই H+ এবং OH- এর মধ্যে। এই যে তোমার যে Na+ দেখতেছো, Cl- দেখতেছো, এখানে যদিও তারা NaCl কে NaCl এর মতো করেই লিখছে, বাট এক্স্যাক্টলি তারা এরকম থাকে না। এরা দ্রবণেশী আয়ন হিসেবেই থেকে যায়, এরা কানেক্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, এরা দ্রবণে আয়ন হিসেবেই থেকে যায়। অথবা তুমি লিখতেও পারো NaCl, বাট মেইন কথা হচ্ছে যখন এই বিক্রিয়াটা ঘটতেছে তখন বিক্রিয়াটা মেইনলি ঘটতেছে অ্যাসিডের H+ এবং বেইজের ক্ষারকের OH- এর মধ্যে। সো আমরা বলি যে বিক্রিয়াটা ঘটে নর্মালি অ্যাসিডের H+ এবং ক্ষারকের OH- এর মধ্যে, বাকি যে আয়নগুলো থাকে লাইক Na+ কিংবা Cl- আয়ন, সেই আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, শুধু দেখে, শুধু দর্শক হিসেবে কাজ করে, সেই জন্য তাদেরকে বলা হয় দর্শক আয়ন।
তো এখান থেকে তোমার সৃজনশীলে কি কি আসতে পারে, সিকিউতে কি কি আসতে পারে। সিকিউতে এই অ্যাসিড ক্ষারের কিছু অ্যাপ্লিকেশন আছে, অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়া আছে, তোমার প্রশমন যে বিক্রিয়া আছে, সেই প্রশমন বিক্রিয়ার কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন বিক্রিয়াগুলো আসতে পারে। যেমন ধরো আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে যেটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে যেটার নাম হচ্ছে কি তোমার HCl। পাকস্থলীতে যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডের নাম কি HCl। ধরো এটা হচ্ছে আমাদের পাকস্থলী, দেখো। আচ্ছা আমি ডিরেক্টলি এতে চলে যাই। দেখো এটা হচ্ছে আমাদের পাকস্থলী, একটু ভালোভাবে দেখো। দেখো এই যে একজন ব্যক্তি, এটা হচ্ছে একজন মানুষ। তো এই মানুষটা যখন তোমার মানে নর্মালি খাওয়া দাওয়া করে, আমরা যখন খাওয়া দাওয়া করি তখন সেই খাওয়া দাওয়াটা এই মুখ গহ্বর দিয়ে ঢুকে খাদ্যনালীর ভিতর দিয়ে সেটা আসার পরে সেটা হচ্ছে পাকস্থলীতে প্রবেশ করে। পাকস্থলীতে কি হয়, তোমার এই যে স্টমাক, সেই স্টমাকের ভিতরে এটা তো একটা থলির মতো। এই থলিটার ভিতরে কি থাকে, তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে এক্সিস্ট করে এই থলিটার ভিতরে। এবং তুমি ইমাজিন করতে পারবা না, এত আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যে HClটা থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি এতটা যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তুমি যদি তোমার যে নর্মাল বাসায় যে চামচগুলো ইউজ করো সেগুলো দেও, সেগুলো গলে যাবে। হ্যাঁ জানি তোমাদের মাথায় সেই কোয়েশ্চেনটা আসতে পারে, ভাইয়া তাহলে সেটা পাকস্থলীর মতো জায়গা থাকে কেমনে। পাকস্থলীর কিছু প্রোটেক্টিভ মেকানিজম আছে। এটার যে ওয়ালটা আছে না, সেই ওয়ালটা তোমার কিছু বেজ উৎপন্ন করে বা ক্ষার উৎপন্ন করে। যখনই সেই ওয়ালটার পাশাপাশি সে আসতে চায় তখনই সেটা প্রশমিত হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে প্যাট আছে, আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীর ভিতরে কি আছে, HCl। এখন তুমি বলতে পারো তাহলে HClটা এতটা তীব্র হলে কেন, মানে কি হয় না তোমার, কেন আলটিমেটলি সেই HClটা আলটিমেটলি আমাদের পাকস্থলীকে কোনো ক্ষতি করতে পারে না? সেটার কারণ হচ্ছে HClটার আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীর বাহিরের যে লেয়ারটা আছে, যে লেয়ারটা, সেই লেয়ারটার মধ্যে এমন কিছু মেকানিজম আছে যারা হচ্ছে তোমার ক্ষার উৎপন্ন করে। যারা কি উৎপন্ন করে, ক্ষার। সো দেখো এদিকে আছে অ্যাসিড আর এদিকে আছে ক্ষার। যখনই সেই অ্যাসিডটা এই বাহিরের এই ওয়ালটার সংস্পর্শে আসে তখনই কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায় অ্যাসিডটা। কারণ অ্যাসিড আর ক্ষার মিলে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে, তো কাজ করতে পারে না। তো সামটাইমস হয় কি, তুমি যখন ভাজা পোড়া বেশি খাবা বা উল্টাপাল্টা বেশি খাবার অনিয়ম করবা, তখন যেটা হয় সেটা হচ্ছে এই স্টমাকে যে HCl এর যে পরিমাণ, সেই HCl এর পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এবং একটা নির্দিষ্ট লেভেলের থেকে যদি তোমার HCl এর পরিমাণটা বেড়ে যায়, তখন আলটিমেটলি সেই HClটাকে এখানে প্রাচীরের যে আলটিমেটলি ইয়াটা আছে, এটা কি বলে, প্রাচীরের যে আলটিমেটলি যে প্রটেক্টিভ যে মেকানিজম আছে সেটা প্রটেক্ট করতে পারে না। এবং সেটা এই HClটা এতটা তীব্র, আমি আগেই বলছি যে এটা তো নর্মালি লোহার চামচকে গলায় দিতে পারে। তোমার হাত যদি দাও একসাথে হাত দেখবে যে উড়ে চলে গেছে, এরকম অবস্থা, মানে নিঃশেষ হয়ে গেছে, এরকম অবস্থা। সো এরা কি করে, এই HCl গুলা কি করে, এইখানে যে প্রাচীরটা আছে অর্থাৎ বাহিরের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটাকে ইরিটেট করতে থাকে এবং তখন তোমার এই জায়গাটায় ব্যথা হয়। আমরা তখন বলি যে গ্যাস্ট্রিকের ব্যথা, তাই না? সো ব্যথা হয়। তো যখন এখানে HClটা বেড়ে যায়, প্রোটেক্টিভ মেকানিজমকে আমরা কি করি, আমরা বুঝি যে সেখানে হচ্ছে আমরা একটা অ্যাসিড বেড়ে গেছে, আমরা কি করি, সেখানে হচ্ছে আমরা ক্ষার দিই। এবং ক্ষার আমরা কি দিই, আমরা নর্মালি যখন এটা হয় আমরা নর্মালি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। সো অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলোতে কি হয়, আমরা নর্মালি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলোতে কি হয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলোতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। দেখো বোথ ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম দে আর মেটালস, তারা হচ্ছে ধাতু এবং এরা হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড। সো এরা হচ্ছে কি তোমার ক্ষার। সো এখানে HCl আর এই HCl তার সাথে এখানে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা বিক্রিয়া করে এখানে হচ্ছে তোমার লবণ, যেমন MgCl2 প্লাস লবণ প্লাস পানি উৎপন্ন করে ফেলে। এবং লবণ কিংবা পানি কোনোটা আমাদের পেটের জন্য বা পাকস্থলীর জন্য ক্ষতিকর না, বা সেটা ইরিটেটও করে না, তখন তোমার ব্যথাটা কমে যায়। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এটা পরীক্ষায় আসে, লিখে রাখো যে এটা পরীক্ষায় আসবে মেনে, ঠিক আছে?
তো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার একটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা তারপরে দেখো আরো কিছু কোশ্চেন আছে, আরো কিছু কোশ্চেন হচ্ছে পরীক্ষায় কি কি আসতে পারে, আরো কিছু অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার আচ্ছা অধঃক্ষেপণ বিক্রিয়াটা পড়াই, তারপরে আমি অ্যাপ্লিকেশনে যাবো। অধঃক্ষেপণ বিক্রিয়া না, এটার অ্যাপ্লিকেশনটা দেখাই দিই। দেখো ছাদে অনেক সময়, এখানে না, লোহায় মরিচা পড়া, এটা না, এই যে আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে পিঁপড়া বা মৌমাছি যখন কামড় দেয়, পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা তোমার নিরাময় করা হয়। সো পিঁপড়া বা মৌমাছির যে জ্বালা আছে, পিঁপড়া বা মৌমাছি যখন কামড় দেয় তখন আমাদের যেই জায়গাটাতে কামড় দিছে সেই জায়গাটা কিন্তু খুব বেশি ব্যথা করে বা যন্ত্রণা করে বা জ্বলে। এখন সেটা কেন হয়, সেটার কারণ হচ্ছে ভাইয়া এই যে পিঁপড়া বা তোমার যেই মৌমাছি আছে, সেই পিঁপড়া বা মৌমাছি যখন কামড় দেয় তখন তারা একটা অ্যাসিড, ধরো পিঁপড়ার যে দুইটা ইয়া আছে কিংবা মৌমাছির যে হোল আছে, সেই মৌমাছির যে হোল দিয়ে যখন সে দংশন করে আমাদের শরীরে, যখন সে দংশন করে তখন যেটা হয় সেটা হচ্ছে সে আমাদের ওই শরীরের ভিতরে সে একটা অ্যাসিড ঢেলে দেয়, এবং তখন অ্যাসিড যেটা যায়, এই অ্যাসিডের কারণে তখন ওই জায়গাটাতে ব্যথা করে। তো আমরা কি করি, একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে, যেহেতু এই জায়গাটাতে অ্যাসিড বেড়ে গেছে, আমরা কি করি এই উপরে যে জায়গাটাতে কামড় দিচ্ছি সেই উপরেরটাতে আমরা হচ্ছে চুন যোগ করি, আমরা চুন দিই বা অনেক সময় চুনের পানি দিই। চুনের সংকেত কি ভাই, চুনের সংকেত হচ্ছে CaO। তো এটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। দেখো ক্যালসিয়াম হচ্ছে একটা কি ধাতু, তাই না, কারণ এটা 2 নম্বর গ্রুপে আছে। সো ধাতুর অক্সাইড কি ক্ষারক। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, সেই ক্যালসিয়াম অক্সাইডটা চুন বা কিংবা চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি সেখানে চুন বা চুনের পানি আমরা ঢালি, তখন আমরা কি হয়, আমরা যখন চুন বা চুনের পানি ঢালি তখন ওই জায়গাটাতে কি হয়, দেখো এরা হচ্ছে ক্ষারক, তাই না, এই ক্যালসিয়াম তোমার হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এরা হচ্ছে ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডগুলো হচ্ছে কি ক্ষারক। তো ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডগুলো কি করে, এখানে যে মৌমাছির হোল দিয়ে যে তারা অ্যাসিডটা দিছে সেই অ্যাসিডটার সাথে বিক্রিয়া করে সেটাকে প্রশমিত করে ফেলে, এবং সেখানে অ্যাসিডটা আর এই ক্ষারকটা বিক্রিয়া করে তারা লবণ প্লাস পানি উৎপন্ন করে ফেলে, যেটা আমাদের বডিকে ব্যথা বা যন্ত্রণা দেয় না বা ইরিটেট করে না, ঠিক আছে। সো আলটিমেটলি তখন দেখা যায় যে আমাদের ওই ব্যথাটা কমে যায়। আচ্ছা তারপরে এটার আরো একটা ইউজেস আছে, সেটা হচ্ছে যে তোমরা এটা দেখছো কিনা, এটা না, এই যে আর একটা ইউজ আছে যে বর্ষাকালে ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয়। দেখছো কিনা যে বর্ষাকালে কিন্তু ছাদ বা বাড়ির আঙিনা অনেক সময় অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। এইগুলো হচ্ছে তোমার সৃজনশীলের সিকিউ এর খ নম্বরের কোশ্চেন, এগুলো একটাও মিস করা যাবে না। দেখো বর্ষাকালে কি হয়, ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয়। সো এই বর্ষাকালে যখন ছাদ বা বাড়ির আঙিনা পিচ্ছিল হয় তখন আমরা কি করি, একটু বালি দিয়ে দিই, তখন আর ওই পিচ্ছিল অবস্থাটা থাকে না। সেটা কেন থাকে না সেটা আমি বলি। দেখো আমরা নর্মালি যে বালুটা দেখি, সেই বালুটা হচ্ছে এক প্রকার অ্যাসিড, যেটা হচ্ছে বালু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আমরা যে নর্মালি বালুটা দেখি সেই বালুটা হচ্ছে এক প্রকার অ্যাসিড, যেটা হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড। আর বালুটা হচ্ছে এক প্রকার অ্যাসিড কেন, কারণ সিলিকন দেখো কত নম্বর গ্রুপে পড়ছে, 14 নম্বর গ্রুপে পড়ছে। সো এই গ্রুপে যারা আছে তাদের অক্সাইড, তারা তো অধাতু, তো তাদের অক্সাইডগুলো কি হবে, তোমার অ্যাসিড। ও আচ্ছা হ্যাঁ, যে জিনিসটা বলতেছিলাম, অধাতুর অক্সাইড হচ্ছে কি অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। সো এই যে বাড়ির উঠানটা বা তোমার যে ছাদটা আছে, এটা পিচ্ছিল হওয়ার পিছনে যে শ্যাওলাগুলো বা শৈবালগুলো দায়ী থাকে, সেগুলো এক্স্যাক্টলি একটা ক্ষার উৎপাদন করে, যেই ক্ষারটা ওই পিচ্ছিলতাটার জন্য দায়ী। তো আমরা কি করি, এখানে যে অ্যাসিডটা আছে, এই SiO2 যে অ্যাসিডটা আছে, বালি আমরা ঢেলে দিই। সো এটা হচ্ছে একটা অ্যাসিড, এই অ্যাসিডটা আমরা কি করতেছি, একটা ক্ষারের উপরে আমরা ঢেলে দিচ্ছি। সো একটা ক্ষারের উপর যখন ঢেলে দিই তখন আর ওই ক্ষারটা ক্ষার থাকবে না, অ্যাসিডটা কি করবে, সেই ক্ষারটাকে প্রশমিত করে ফেলবে, প্রশমিত করে সেখানে সল্ট প্লাস ওয়াটার উৎপন্ন করবে, যেটার সল্ট কিংবা ওয়াটারের কোনোটাই পিচ্ছিল না। সো আলটিমেটলি সেখানে পিচ্ছিলতাটা থাকে না। এটাও খ নম্বরের একটা কোশ্চেন, সিকিউর খ নম্বরের একটা কোশ্চেন, এটাও খুব ভালোভাবে মাথায় নাও, সিকিউর খ নম্বরের একটা কোশ্চেন। কি সে অনেক কি চামচ টামচ খায়াটায় আসছিস নাকি, চামচ টামচ হজম টজম করে আসছিস?
তোমাদের অনেক ভাই চামচ টামচ হজম করে তারপরে আসছে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। তো তোমরা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা সবাই আজকের পুরাটা ক্লাস ভালোভাবে বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে পুরাটা ক্লাস ভালোভাবে বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও পুরো ক্লাস ভালো করে বুঝছো কিনা। উনি বলতেছে ল্যাবে গিয়ে টেস্ট টিপে বালো দিয়ে আবার গ্যাঞ্জাম করো না। তোমরা তো আসলে ওটা অ্যাসিড দেখা তারপরে টেস্ট টিপে একটু এক্সপেরিমেন্ট করবা। আচ্ছা, সো সবাই বুঝতে পারছো কিনা? দেখো একজন বলতে এই ক্ষারের সংকেত কি, এটা হচ্ছে এক এক ধরনের শৈবাল থেকে বা এক এক ধরনের তোমার শ্যাওলা থেকে এক এক ধরনের ক্ষার উৎপন্ন হয়। বাট জেনারেল প্রোডাক্ট যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্ষার। এক একটা সংকেত এক এক রকম। তুমি একটু গুগলে গিয়ে সার্চ দিতে পারো, বেস প্রডিউসড বাই তোমার ইউগ্লেনা বা ওইরকম টাইপের যে শৈবালগুলো আছে শৈবালগুলোর নাম লিখে সার্চ দিতে পারো, তুমি পাওয়া যাবে আনসার। তো যাই হোক, তোমরা যারা যারা এসএসসি 22 প্রিপারেশন করছে ভর্তি হওয়া নাই, আমি তো বললাম যে তোমাদের সিকিউ সহ একেবারে বেসিক সহ এমনভাবে সলভ করে দিব যাতে তোমাদের একেবারে এসএসসি এক্সাম নিয়ে আর কোনো চিন্তা না থাকে, আর কোনো জায়গায় তোমাদের প্রাইভেট না পড়া লাগে। অলরেডি আমাদের কেমিস্ট্রি কিন্তু বেসিক ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এখন প্র্যাকটিস করাবো, যে রিভিশন ক্লাসগুলো নিব, এরকমভাবে রিভিশন ক্লাসগুলো নিব যেখানে আমরা মানে অ্যাপ্লাই করবো আমাদের আগের নলেজটা, বেসিকের নলেজটা, এবং তারপরে হচ্ছে আমরা এটার পরে হচ্ছে আমরা তোমার সিকিউ বা এমসিকিউগুলো সলভ করে দিব যাতে তোমাদের খুব ভালোভাবে সুবিধা হয়। তো যারা যারা আমাদের ওই এসএসসি রিভিশন কোর্সে ভর্তি হওয়া নয় তারা একটু কষ্ট করে ভর্তি হয়ে যাও। এই যে ভিডিওটা আছে সেই ভিডিওর তোমার উপরে লিঙ্কে দেখো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।